টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সেট 1-এর প্রশ্ন এবং তার উত্তর। তোমার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 50, সময় পাবে তোমরা 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের এই তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্নপত্র শুরু করার আগে একবার আমরা দেখে নেব তোমাদের সিলেবাসে ঠিক কোন কোন চ্যাপ্টার রয়েছে, তারপরে আমরা প্রশ্নপত্রে ঢুকে যাব। তাহলে দেখো তোমাদের সিলেবাসটা ঠিক কেমন থাকতে চলেছে। দেখো আমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পাতাবাহার থেকে মাস্টারদা, মিষ্টি, তালনবমী, একলা, আকাশের দুই বন্ধু, বোম্বেগড়ের রাজা এগুলো আছে। এবং তোমার যে ভাষা পাঠ আছে সেখানে পুরুষ, বিপরীত বিপরীত শব্দ, অনুচ্ছেদ রচনা এগুলো তোমাদের আছে। এবার দেখে নেব তোমাদের কি টাইপের প্রশ্ন আসবে। দেখো তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের এমসিকিউ মানে যেটা বেছে লেখো যেটা থাকে তোমাদের, সেটা থাকবে গদ্য থেকে 3টে প্রশ্ন থাকবে, 3 একে 3। এছাড়া তোমাদের 1 নম্বরের প্রশ্ন গদ্য থেকে থাকবে 3টে, 2 নম্বরের প্রশ্ন গদ্য থেকে 2টো থাকবে, এবং রচনাধর্মীর প্রশ্ন গদ্য থেকে 1টা থাকবে, অর্থাৎ 5 নম্বরের 1টা। টোটাল গদ্য থেকে তোমাদের থাকবে 15 নম্বর। কবিতাতেও ঠিক তেমনি এমসিকিউ থাকবে 3টে, 1 নম্বর প্রশ্ন থাকবে 3টে, 2 নম্বর প্রশ্ন থাকবে 2টো, তোমাদের 5 নম্বর প্রশ্ন থাকবে 1টা, টোটাল থাকবে 15 নম্বর। ব্যাকরণেও তাই, এমসিকিউ থাকবে এখানে দেখো 5টা থাকবে, আর 1 নম্বর প্রশ্ন 5টা থাকবে, টোটাল থাকবে 10 নম্বর। এবার নির্মিতি মানে তোমাদের পত্র রচনা বা অনুচ্ছেদ রচনা, এখানে তোমাদের থাকবে 5 + 5 = 10 নম্বর। তাহলে এইভাবে তোমাদের টোটাল হয়ে যাচ্ছে এখানে 50 নম্বর পরীক্ষা। এবার দেখে নাও 50 নম্বরের পরীক্ষার প্রশ্ন ঠিক কেমন আসবে। প্রথমে দেখো যে 11টা এমসিকিউ থাকবে, সেই 11টা এমসিকিউ দেখো 3 3 6, 6 আর 5 11, টোটাল এখানে 11টা থাকছে এমসিকিউ। 11টা এমসিকিউ আমরা একটু দেখে নিই। মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ্য, এটা কি? এটা লক্ষ্য বানানটা এখানে ভুল আছে, আমি একটু ঠিক করেছি। লক্ষ্য সোনার মাছ নাকি রূপোর মাছ নাকি হীরের মাছ? উত্তর হবে হীরের মাছ। গ হচ্ছে সঠিক উত্তর। আমার শব্দটির বহু বচন রূপ হবে আমি, আমাদের নাকি আমাকে? উত্তর হবে আমাদের। বোঝা গেছে? শোভনের স্ত্রীলিঙ্গবাচক শব্দ শোভনা নাকি শোভা নাকি শোভনীয়? উত্তর হবে শোভনা। 1.4 ভগবানের কাছে গিয়েছিল, কে গিয়েছিল? কে? কাক নাকি কোকিল নাকি ব্যাং? উত্তর হবে ব্যাং। গ ব্যাং। ফণিমনসা দ্বিতীয়বার বনের পরীর কাছে কিসের পাতা চেয়েছিল? উত্তর হবে কাচের পাতা। শ্রেণীবাচক বিশেষ্য পদ হলো মানুষ নাকি সংঘ নাকি জনতা? উত্তর হবে মানুষ। গাছ থেকে ঝরতে থাকে ফল নাকি পাতা নাকি ফুল? উত্তর হবে পাতা। তালনবমীর ব্রত ছিল সোমবার নাকি মঙ্গলবার নাকি বুধবার? শুলো হলো সরু ডাল নাকি শুকনো মূল নাকি শ্বাসমূল? উত্তর হবে শ্বাসমূল। গ। দিল্লি শব্দটি একটি, উত্তর হবে বিশেষ্য। ট্যাঁক ঘড়িটি ডুবিয়ে রাখে ঘিয়ে নাকি তেলে নাকি জলে? উত্তর হবে ঘিয়ে। ক ঘিয়ে। নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও, যে কোনো 5টি। এখানেও দেখো 11টা প্রশ্ন আছে, 11 একে 11। প্রথম প্রশ্ন, ছোটদের জন্য লেখা পশু পাখি গল্পের সবচেয়ে চালাক প্রাণী কোনটা? আমরা জানি এটা হচ্ছে শেয়াল। মাস্টারদার প্রকৃত নাম কি ছিল? উত্তর হবে সূর্য সেন। চড়াই উতরাই রাস্তা কোথায় দেখা যায়? উত্তর লিখবে তোমরা পাহাড়ে দেখা যায়। তারপরটা আউশ ধান কোন ঋতুতে ঘরে ওঠে? উত্তর হচ্ছে হেমন্ত ঋতুতে। 2.5 তালনবমী গল্পটির লেখক কোন বই থেকে নেওয়া হয়েছে? উত্তর লিখবে তালনবমী। 2.6 শরৎ তোমার গানটি কার লেখা? উত্তর লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর। 2.7 তোমার পাঠ্য একলা কবিতাটি কবি শঙ্খ ঘোষের কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে? উত্তর লিখবে আমায় তুমি লক্ষ্মী বলো। 2.8 গাছ শব্দটির সমার্থক শব্দ কি? উত্তর লিখবে তরু। 2.9 রাজার পিসি কি দিয়ে ক্রিকেট খেলে? উত্তর লিখবে রাজার পিসি কুমড়ো দিয়ে ক্রিকেট খেলে। 2.10 ট্যাগ শব্দের অর্থ কি? উত্তর লিখবে দুটো ছোট নদী মিশে যাওয়ার সময় একটা ত্রিভুজ আকারের ভূমিখণ্ড তৈরি হয়, এই ত্রিভুজ আকারের জমির মাথাটিকে ট্যাগ বলা হয়। 2.11 করুণা করি বাঁচাও মরে এসে কখন ফণিমনসা কথা বলেছে? উত্তর লিখবে ছোট্ট ফণিমনসা গাছটি চোরেরা যখন তার সোনার পাতা ছিঁড়ে নিলে ঝড়ে সমস্ত কাঁচের পাতা ভেঙে গেলে এবং ছাগল নরম কচি পাতা খেয়ে নিলে বনের পরীর কাছে তাকে বাঁচানোর প্রার্থনা করেছে। 2.12
দুটি উত্তম পুরুষের উদাহরণ দাও। উত্তর লিখবে দুটি উত্তম পুরুষের উদাহরণ হলো আমি এবং আমরা। দেখো এখানে 12টা প্রশ্ন দেওয়া আছে, এর মধ্যে যে কোনো 11টা তোমাদেরকে করতে হবে। এবার দেখো পরের যে প্রশ্ন, নিজের ভাষায় উত্তর দাও। এখানে দেখো প্রতিটি প্রশ্নের মান কিন্তু আছে 2 করে। এখানে প্রতিটি প্রশ্নের মান আছে কিন্তু 2 করে। 3.1 ঘুড়ির সুতোর মানজারিতে কি কি লাগে? উত্তর লিখবে কাঁচের গুঁড়ো ও রং লাগে ঘুড়ির সুতোর মানজারিতে। একলা কবিতায় কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন? উত্তর লিখবে কবি যখন বনের মধ্যে গিয়েছিল এবং তার মাথায় পাতা ঝরে পড়েছিল তখন তিনি সেই পাতা ঝরাটিকে মস্ত আশীর্বাদ বলেছেন। 3.3 নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বড় হাবু। থানায় বড়বাবুর কাছে হাবুকে কি নালিশ জানিয়েছিল? উত্তর লিখবে হাবু থানাতে গিয়ে বড়বাবুকে বলেছিল তারা 4 ভাই একসঙ্গে একটি ঘরের মধ্যে বাস করে, কিন্তু সেই ঘরের মধ্যেই বড়দা 7টা বেড়াল, মেজদা 8টা কুকুর, শেষদা 10টা ছাগল পোষে। সেসবের গন্ধে তার প্রাণ যায় যায় অবস্থা। দাদাদের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে হাবু থানাতে গিয়ে বড়বাবুর কাছে নালিশ জানিয়েছিল। এতোয়াকে দেখলে মনে হয় দুরন্ত এক বাচ্চা ঘোড়া। উদ্ধৃতির আলোকে এতোয়ার কার্যক্রমের পরিচয় দাও। উত্তর লিখবে এতোয়ার 10 বছরের একটি ছোট্ট দুরন্ত আদিবাসী ছেলে। সে গরু মোষ চড়ায়। বাবুদের গরু মোষ চড়াতে চড়াতে সে টোকো আম, শুকনো কাঠ, মেটে আলু, পুকুরের পাড় থেকে শাক প্রভৃতি সংগ্রহ করে, আবার কখনো সুবর্ণরেখার সরু চরে বাঁশে বোনা জাল পেতে মাছ ধরে। এই হলো এতোয়ার কার্যক্রমের পরিচয়। এবার দেখো নিজের ভাষায় উত্তর দাও। এখানে তোমাদের এটা হচ্ছে 5 মার্কসের প্রশ্ন, এখানে দুটো প্রশ্ন উত্তর দিতে হবে। ফণিমনসা ও বনের পরী নাটকে সূত্রধারের ভূমিকা আলোচনা করো। উত্তর লিখবে ফণিমনসা ও বনের পরী নাটকে সূত্রধারের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। সূত্রধার শব্দটির অর্থ হলো নাটকের প্রস্তাবক, প্রধান নট। কাহিনীটি ফণিমনসা গাছ ও বনের পরীকে কেন্দ্র করে গড়ে উঠলেও সমস্ত নাটকটিতে সূত্রধরের জন্যই দৃশ্যের বিবরণ, ঘটনার পরিবর্তনগুলি আমরা দেখতে পাই। তাই বলা যায় নাটকটিতে সূত্রধারের ভূমিকা অত্যন্ত প্রয়োজনীয় ছিল। এবার দেখো পরের যে প্রশ্ন, দেখো ছেলে এবং মেয়ের মধ্যে তফাৎ করা উচিত নয়। এই নিয়ে যুক্তি দিয়ে 5টি বাক্য লেখো। উত্তর লিখবে ছেলে ও মেয়ের মধ্যে তফাৎ করা উচিত নয় কারণ 1 ছেলে ও মেয়ে দুজনকেই সমাজে প্রয়োজন। 2 ছেলে ও মেয়ে দুজনেই সমান প্রতিভা অধিকারী। 3 নম্বর শিক্ষাক্ষেত্রে ছেলে ও মেয়ে উভয়ই নিজেদের প্রতিভা প্রদর্শন করতে সক্ষম। 4 নম্বর লিখবে কর্মক্ষেত্রেও ছেলে ও মেয়ে উভয়ই সমানভাবে চলতে পারে। 5 নম্বর ছেলে এবং মেয়ে দুজনেই বংশের উত্তরাধিকারী। 4.3 মনে করো বোম্বেগড় এর রাজার দেশে তুমি থাকো। তোমার দিবারাত্রগুলি কিভাবে কাটবে সে বিষয়ে কয়েকটি বাক্য লেখো। তাহলে এখানে 3টের মধ্যে দেখো যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে বলেছে, তাহলে 5 × 10 তোমরা এখানে পেয়ে যাবে। এবার দেখো কি বলেছে, যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো বা রচনা লেখো। এখানে দেখো 5 আছে এই প্রশ্নের মান। গরমের ছুটিতে বেড়াতে যাওয়ার অভিজ্ঞতা, বা তোমার বিদ্যালয়ের সম্বন্ধে লেখো। তোমার বিদ্যালয়ে নয়, তোমার বিদ্যালয়ের সম্বন্ধে লিখতে হবে। অথবা গাছ আমাদের বন্ধু, এই বিষয়ে তোমাদেরকে রচনা লিখতে হবে। তো কেমন করে তোমরা রচনা সেটা আমি তোমাদের একটি উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছি। অর্থাৎ দেখো গাছ আমাদের বন্ধু, এটা তোমাদেরকে লিখিয়ে দিয়েছি। দেখো প্রথমে লিখবে গাছ আমাদের বন্ধু, হেডিং করবে ভূমিকা। ধরিত্রীর বক্ষে প্রথম প্রাণের অস্তিত্ব ঘোষণা করেছিল বৃক্ষ। ভূমিগর্ভের অন্ধকার বিদীর্ণ করে বৃক্ষই প্রথম প্রণাম জানিয়েছিল প্রভাত সূর্যকে। ধরিত্রীর বন্ধদশা ঘুচিয়ে ধীরে ধীরে তার বক্ষকে সবুজায়িত করেছে বৃক্ষ। আশ্রয়, ধরিত্রীতে মানুষ আবির্ভাব লগ্নে বৃক্ষই ছিল মানুষের প্রধান আশ্রয়। আদিম মানুষকে বৃক্ষই দিয়েছে খাদ্য, পরিধেয় আর আশ্রয়। সভ্যতার অগ্রগতিতেও গাছ আমাদের জীবন থেকে হারিয়ে যায়নি, বরং তার প্রয়োজনীয়তা আরও বৃদ্ধি পেয়েছে। বৃক্ষকে আশ্রয় করে মানুষের জীবনচক্র আজও আবর্তিত হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। গাছ নিত্য ব্যবহার্য। বৃক্ষ মানুষের পরম উপকারী বন্ধু। বৃক্ষ থেকে পশুর খাদ্য, মানুষের খাদ্য, নানা রোগের নিরাময়ের ওষুধপত্র পাওয়া যায়। রং, তেল, চিনি এই সবই হলো বৃক্ষের দান। সভ্য মানুষের সবচেয়ে প্রয়োজনীয় হলো কাগজ। গাছ থেকে এই কাগজ তৈরি হয়। স্থলযান, নৌযান, গৃহনির্মাণ, গৃহসজ্জার আসবাব নির্মাণে গাছের অবদান সর্বাধিক। বনবৃদ্ধি, সবুজ রং মানুষের দৃষ্টিকে নন্দিত করে। শ্যামল প্রকৃতির সংস্পর্শে এলে মানুষের মন সতেজ হয়। সুন্দরবন অঞ্চলে যথেচ্ছ বৃক্ষছেদন হওয়ায় বৃষ্টির পরিমাণ কমে গেছে। পর্যাপ্ত বৃষ্টির জন্য বনবৃদ্ধির প্রয়োজন, আর বনবৃদ্ধি হলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষিত হয়। উপসংহার, শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে পরম যত্নে লালন পালন করে মা তাকে বড় করে তোলেন, তেমনি শিশু বৃক্ষকেও সযত্নে পালন করে বড় করে তোলা প্রয়োজন। সরকারি, বেসরকারি, স্কুল, কলেজ, সমাজসেবামূলক প্রতিষ্ঠানে বন মহোৎসব প্রতি বছর পালিত হয়। পরম পরিতাপের বিষয় এই যে সাড়ম্বরে বৃক্ষরোপণ অনুষ্ঠানের পর
রোপিত বৃক্ষ যাতে বিনষ্ট না হয় সেদিকে কারও লক্ষ্য থাকে না। তাই আজকের দিনে মন্ত্র হওয়া উচিত বৃক্ষদের বিনাশ নয়, নতুন নতুন বৃক্ষরোপণ করে কল্যাণের পথকে প্রশস্ত করা। তো এরকমভাবে তোমাদেরকে অনুচ্ছেদে লিখতে হবে। এবার দেখো তোমাদের পরবর্তী যে 5 নম্বর প্রশ্ন আছে, শীতে চড়ুই ভাতির আনন্দময় অভিজ্ঞতার কথা জানিয়ে বন্ধুকে একটা চিঠি লেখো। বোঝা গেছে? তাহলে এইভাবে তোমাদের কিন্তু 50 নম্বরের প্রশ্ন তোমাদের শেষ হলো। তোমাদের আর যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টের প্রশ্নপত্র এবং সবশেষে অল সাবজেক্ট একটি প্রশ্নপত্র নিয়ে আসা হবে। তার জন্য তোমাদের সকলকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেই বেল আইকনটি প্রেস করে নেবে, যাতে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে সবার আগে তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। তাহলে তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।